শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। একটা সুন্দর দিন শুরু হলো এবং আজকের এই দিনটি সকলের সুন্দর কাটুক, ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও লাবণ্য যেমনটি বলছিল, শুভ সকাল। আজকের দিনটি যেন গতকালের চেয়ে আরো বেশি ভালো যায়। প্রিয় দর্শক, শুভ সকাল তোমাকে। শুভ সকাল তোমাকেও। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দিন সুন্দর কাটছে? চলে যাচ্ছে সবকিছু। চলে যাবে, তবে ওই যে সুন্দর কাটাতে হবে, এটাই আমাদের একটা মূল লক্ষ্য। এবং কিছু কিছু মানুষ কিন্তু রয়েছে যারা কর্পোরেট জগতে এগিয়ে থাকেন এবং পাশাপাশি নিজের ভালোবাসার কাজগুলোতেও সময় দেন। একবারে তাই। তারা নিশ্চয়ই অনুসরণীয় এবং অনুকরণীয়, তাই না? একদম তাই। এবং এই ধরনের মানুষই কিন্তু আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন। চলো জানিয়ে দাও কে আছে। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি হাইকেল হাশমি। তিনি একজন অভিজ্ঞ ব্যাংকার, কবি, অনুবাদক ও সাহিত্য স্রষ্টা। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা আবিষ্কার করি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাকেও স্যার বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আজকের পুরো সময়টা আপনার জীবন গল্প, আপনার জীবনের প্রতিটি অধ্যায় নিয়ে আসলে ছোট ছোট করে জানতে চাই। তবে একদম ছোটবেলার অধ্যায় নিয়ে আগে শুরু করতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে, কেমন কেটেছে, সেই শৈশবের কথা আজকে এত বছর পর যদি আসলে মনে করতে বলি, কি মনে পড়ে? না, আমার জন্ম তো ঢাকায়, বেড়ে ওঠা ঢাকায়। তো জন্ম প্রথম দিকে আমি ছিলাম, যদি আমি চিন্তা করি যে কত দূর পর্যন্ত আপনি পাস্টে যেতে পারি, তখন যেখানে গিয়ে তারপরে অন্ধকার। হ্যাঁ, তো আমার মনে পড়ে যে আমি ওয়ারিতে ছিলাম, তারপরে নয়াপল্টনে আসলাম। নয়াপল্টনে, তারপরে মোহাম্মদপুর, মিরপুর, লালমাটিয়া, ধানমন্ডি, এভাবেই এসব জায়গায় আমার কেটেছে। তখনকার ঢাকা, হ্যাঁ সেটাই আসলে জানতে ইচ্ছে করছে। তখনকার ঢাকা একদম ভিন্ন ছিল। এতগুলো জ্যাম ছিল না, এত লোক ছিল না, এবং খুবই পিসফুল একটা জায়গা ছিল। ঢাকা শহর এত বড়ও ছিল না। আগে বলা হতো যে ঢাকা শহর ওই যে নবাবপুরের এই পরে নতুন ঢাকা, আর ওইদিকে পুরান ঢাকা। তো নতুন ঢাকাও তখন অত নতুন ছিল না। যেমন আমার মনে পড়ে যে গুলশান ছিল না। গুলশানে আমার একজন চাচা, উনি গুলশানে একটা প্লট কিনছেন, তখন আমরা সবাই দেখতে এসেছি। শুধু কাঁঠাল বাগান একটা। তো আমার খালারা বললো কোন জঙ্গলে এসে এই বাড়ি কিনলো, জায়গা কিনলো। তো এমন অবস্থা ছিল, মনে হয় ইট ওয়াজ এ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি যেমন মনে করেন ঢাকা শহরে থেকে আমি মাছ ধরেছি, ছিপ দিয়ে মাছ ধরেছি, তারপরে ওই যে লাগায় দিয়ে মাছ ধরেছি, পানি ফেলে দিয়ে শুকনা করে ওই সময় মাছ ধরেছি। চারিদিকে ধান ক্ষেত ছিল, গাছ ছিল, জঙ্গল ছিল, পাহাড় ছিল। যেমন দিকে মিরপুর 1 নম্বরে চিড়িয়াখানার দিকে, ইট ওয়াজ টোটালি একটা ভিন্ন জগৎ ছিল। টিলাগুলো ছিল, এবং ওখানে মোটামুটি হতো, শুটিং হতো। তো শুটিং দেখার জন্য আমরা যেতাম ঘোড়া নিয়ে, আর্মি যুদ্ধ হচ্ছে ওখানে। এই ধরনের একটা অ্যাটমসফিয়ার ছিল। যেমন মোহাম্মদপুরে আমি যদি বলি যে সাত মসজিদ রোড, সাত মসজিদের আছে, মসজিদটা যেটা আছে, তার পিছনে একটা বড় নদী ছিল, যার মধ্যে পাল তোলা নৌকাগুলো চলতো। যেমন আমি ওখানে যেতাম আপনার নামাজ পড়ার জন্য, যেহেতু ওখানে নামাজের পর ওরা মিলাদ হতো, মিলাদের পরে মিষ্টি দিত, জিলাপি দিত। তা আমরা ওই জিলাপি নিয়ে পিছনে চলে যেতাম। আর বড় চড়া ওয়াল ছিল, ওই দেয়ালের উপরে বসে আমরা জিলাপি খেতাম, আর পাল তোলা নৌকাগুলো যাচ্ছে ওটা দেখতাম। তো এই ধরনের একটা পরিবেশ ছিল। ভাবাই যায় না, চমৎকার একটা শৈশব। আমরা যেভাবে আসলে এখন ঢাকাকে দেখি, সেই জায়গাটা থেকে আপনার গল্প শুনে খুব ভালো লাগছে, এবং মনে হচ্ছে ঢাকার মধ্যেই আপনি একটা গ্রামের পরিবেশ আপনি সে সময় পেয়েছিলেন। স্যার, পারিবারিক আবহ সম্পর্কে একটু জানতে চাই, যে পরিবারে কে ছিল, এবং আপনার বাবা একজন প্রগতিশীল কবি নওশাদ নুরী, তার সন্তান আপনি, এবং আপনিও আসলে সাহিত্য চর্চার সঙ্গে জড়িত। তো শৈশবটা আসলে আপনার কেমন ছিল? শৈশব আমার খুবই আমি মনে করি যে ভালো ছিল।
আর বাবা যেহেতু মানে কবি ছিলেন, সাংবাদিক ছিলেন, তাহলে বাসায় প্রচুর বই থাকতো। আচ্ছা। তো আমি খুব অল্প বয়স থেকেই বই পড়তে আরম্ভ করলাম। এবং তারপরে দেখলাম যে অনেক ওনার বন্ধুরা আসে যারা মানে সারাক্ষণ বসে গল্পের কথা বলে, কবিতার কথা বলে। ওইসব দেখে টেকে আমিও মানে কবিতা, গল্প, মানে কবিতা চিন্তা করলাম লিখি। মানে কবিতা লিখলাম। যে প্রথম আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি যখন কবিতায় লিখলাম, ফার্স্ট কবিতা, কত মনে বছর নাই, বয়স হবে? এটা হবে আমার কত 6-7 বছর 6-7, বয়স হবে। আচ্ছা। তখন আমি বের হয়ে আমি মাকে বললাম যে আমি একটা কবিতা লিখেছি। তো আমি বলে, শোনাও কি কবিতা লিখেছো। তো আমি কবিতা শুনাইলাম। তারপর পায়ের চটি খুলে আমাকে ছুঁড়ে মারলেন। তো আচ্ছা। বললেন যে একটা বাসার মধ্যে একটা কবিকে নিয়ে পারি না, আবার দ্বিতীয়তে জন্মাইছে। তো এইভাবে মানে স্যার, কবিতা। চমৎকার অভিজ্ঞতা। আচ্ছা। আমরা এই প্রসঙ্গে অবশ্যই আসবো। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, আমরা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। হাইকেল হাশমি একজন অভিজ্ঞ ব্যাংকার, কবি, অনুবাদক ও সাহিত্য স্রষ্টা, যার কর্মজীবন বিস্তৃত হয়েছে ব্যাংকিং ও সাহিত্যে দুই অঙ্গনেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ইতালির বোকোনি ইউনিভার্সিটি থেকে 1991 সালে ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি এবি ব্যাংকে মানব সম্পদ বিভাগে কাজ করেন এবং পরবর্তীতে আইএফআইসি ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং খাতে তার দীর্ঘ পথ চলা শুরু করেন। এরপর ক্রেডিট এগ্রিকোল ইন্ডাসওয়েজ, এএনজেড গ্রিনলেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের মতো আন্তর্জাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মাশরেক ব্যাংক, ঢাকা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকে ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও কর্পোরেট ব্যাংকিং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 2013 সালে আইএফআইসি ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়ে চিফ রিস্ক অফিসারের দায়িত্ব পালন করেন। পরে স্টার্ন ব্যাংকে ডিএমডি ও হেড অফ আইসিসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2023 থেকে 2025 সাল পর্যন্ত ব্যাংক এশিয়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। দীর্ঘ 4 দশকের ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি তিনি বাংলা, উর্দু ও ইংরেজি ভাষায় কবিতা ও গল্প লেখেন এবং অনুবাদ সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কাজ সম্পর্কে তো আমরা অবশ্যই শুনবো, তবে তার ছোটবেলার গল্প শুনছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। ছোটবেলার সেই মজার গল্প শুনছিলাম আসলে, যে আপনার মা আসলে এক কবি নিয়ে পারছেন না, আরেক কবির আসলে জন্ম হচ্ছিল। তো আপনার এমনিতে ক ভাই বোন ছিলেন? আমরা মানে 3 বোন আর আমি এক ভাই। আপনি একমাত্র কততম? আমি প্রথম, মানে বড়। আপনি সবার বড় সন্তান। বোধহয় ভালোবাসা, আদরটা একটু বেশি ছিল এবং সেই সাথে পরে আসলে দায়িত্বটা, নাকি আমি না, ভুল আমার বললাম? মা ওয়াজ এ আয়রন লেডি, ওকে। বুঝছেন। আচ্ছা। সে আমাকে মায়ের উপরে রাখতো। আচ্ছা। কোনোদিন আমাকে বুঝতেই দেয় না যে আমি একমাত্র ছেলে। হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। মানে কোনো যে একমাত্র ছেলে হলে যে ছেলে আদরটা যেটা পাওয়ার হয়, কথা। ওটা মানে বুঝতে দেয়নি আমাকে। আচ্ছা। যেহেতু মানে দুষ্টামি করলে মায়ের ওরকমই দিত, যেমন বোনদের সাথে যেটা হতো। এই জন্য আমার, বরং আমি বোনদের কাছ থেকে বেশি আদর পেয়েছি। ওরা ছোট ছিল, কিন্তু ওদের সাথে আমরা কুতকুত খেলতাম, ওর সাথে মানে মানে এই যে খেলাধুলা, শেয়ার করা, খাবার। হ্যাঁ। পুতুল খেলতাম, পুতুল খেলা। রান্না করতাম। আচ্ছা। মানে এইসব ওদের সাথেই করেছি। যেহেতু এমনি না, আপনার মাকে নিয়ে একটু শুনতে চাই, মানে মানে ওনাকে নিয়ে একটু খুব জানতে ইচ্ছা করছে। আমার বাবা তো একজন কবি ছিলেন, সাংবাদিক ছিলেন, একটা বোহেমিয়ান লোক ছিলেন। আচ্ছা। মানে কোনো দুনিয়ার কোনো মানে ইয়ে নাই, মানে চিন্তা ভাবনা নাই। তো পুরো দায়িত্ব ছিল আমার মায়ের উপরে। তো আমার মা যে ছিলেন, উনি খুবই দূরদর্শী। ঠিক আছে। যেমন ধরেন যে আমি যখন আমার ইন্টারমিডিয়েট পাস করলাম, তারপর মানে আমি একটা আমেরিকান এমবাসিতে একটা জব পেয়েছিলাম। ওকে। ওখানে আমি 6 মাস কাজ করছি। তারপরে আমি ওটা করতে পারতাম, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন মানে অ্যাডমিশনের পেয়ে গেলাম, তখন আমার মা বললেন যে না, তোমার চাকরি ছেড়ে দিতে হবে। জাস্ট ইম্যাজিন যে তখন আমি 5,500 না 7,000 টাকা পেতাম ওই আমলে, মানে 1979-এ Okay. আমেরিকান মানে এমবাসি এমবাসি থেকে। থেকে, হ্যাঁ। আর তা প্রায় মানে 8-10 বছর পরে আমি যখন এবি ব্যাংকে জয়েন করি, তখন আমার বেতন ছিল 3,000 টাকা। হ্যাঁ, কিন্তু আমার মা বললেন যে না, তোমাকে করতে হবে। তো আলটিমেটলি মানে ওনারই মানে এটা মনে হয় ওনার যে ভিশন ছিল, ওনার যে থট ছিল, ওটাই ঠিক ছিল। আচ্ছা। বিকজ নাহলে এই ধাপে ধাপে তো উঠতে পারতাম না। একটা ইন্টারমিডিয়েটের একটা ছেলে
পাস করা ছিল কতটুকু উঠতে পারতো। রাইট। তো এই মানে দ্যাট ওয়াজ উনি ওই বাসা সব দেখাশোনা প্লাস আমাদের পড়াশোনা, ইভেন স্কুলে আমার বাবা কোনোদিন যায় নাই, ওই টিচার্স প্যারেন্টস মিটিংয়ে আমার মাই গেছেন। এবং আমার মা যে ছিলেন যে খুব বেশি যে ছিল মানে এডুকেটেড তা ছিলেন না, উনি খুব ভালো উর্দু জানতেন, যেহেতু উনি উর্দু স্পিকিং ছিলেন। পার্সিয়ানে খুব ভালো ওনার ছিল, আচ্ছা। কমান্ড ছিল। যেমন আমাকে উনি একটা কথা বলতেন সবসময় যে আপনার জৈন্দা ও পাইন্দা পার্সিয়ান একটা ওয়ার্ড, আচ্ছা। তার মানে হচ্ছে যে খুঁজবে সে পাবে, ঠিক আছে। আর একটা কথা বলতেন যে মুলকে খোদা তাং নিস্ত পায়ে গাদা লাং নিস্ত, যদি আল্লাহর পৃথিবী অনেক বড় এবং যদি মানে ফকিরের পায়ে ল্যাংড়া না থাকে সে যে কোনো জায়গায় যেতে পারে। তো আমি এই জিনিসগুলো এই দুইটা ওনার একদম মানে আমি অনুসরণ করেছি। যেমন আমার ব্যাংকের অভিজ্ঞতা দেখেন যে আমার 12টা ব্যাংকে আমি কাজ করছি, যে পায়ে গাদা লাং নেস মুলকে খোদা তাং নেস। তো এইভাবে মানে মোটামুটি। আপনার মা কি আসলে কবি সত্তা নিয়ে একটু নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন? কারণ আপনি বলছিলেন যে আপনার বাবা বহিমিয়ান ছিলেন, স্বাভাবিকভাবেই কবিরা যেমন হন, মায়ের উপর কি দায়িত্বের চাপটা একটু বেশিই পড়তো? অবশ্যই বলতো, ওনার উপরে বেশি বলতো, কিন্তু কোনোদিন উনি আমাদেরকে বুঝতে দেন নাই। আমার বাবা যেমন মনে করেন কোনোদিন আমার ছোটবেলা দেখেছি কোনোদিন উনি বেতনই পেতেন না। আচ্ছা। কি ব্যাপার বেতন নাই, ও মানে বেতন যেদিন পেতেন ওই মানে কাউকে দিয়ে দিতেন, কারো ছিল অথবা নিজেদেরই ধারটা থাকতো ওটা শোধ করতেন। এইসব মানে একটা ছিল, তো পুরো দায়িত্ব মায়ের উপর। এবং সেই দায়িত্বের জায়গা থেকে হয়তো রাগটা প্রকাশ করতেন, কিন্তু আমার কাছে মনে হয় যে যতটুকু গল্প শুনে বুঝতে পারছি তিনি মনে মনে এই কবি বিষয়টি বা তার হাজবেন্ডের বিষয়টি, আপনার বাবার বিষয়টি মেনেই নিতেন, কোনো না কোনো ভাবে অবশ্যই সাপোর্ট করতেন, হয়তো বহিঃপ্রকাশ করতেন না সেভাবে। এবং আপনি বলছিলেন যে একটা সময় সব বিখ্যাত সব মানুষেরা আপনার বাড়িতে আসতো, সেই অভিজ্ঞতাগুলো একটু শুনি, কাদেরকে আপনি পেয়েছেন? যেমন আমি মানে দুই ভাগে ভাগ করি, যদি আমি উর্দু সাহিত্যিকরাও আসতেন, যেমন ফেজ আহমদ ফেজও আসছেন আমাদের এখানে, উনি তো উর্দুর সবচেয়ে বড় কবি কনসিডার করা হয়। অথবা আপনার জোশ মেলিহ বাদী বেশ বড় একটা কবি ছিলেন, আহমদ ফিরাজ আমাদের বাসায় এসেছেন। তো এরকম অনেকেই মানে এসেছেন। এবং কৈফি আজমির সঙ্গে আপনি কথা বলেছিলেন বোধহয় ফোনে। হ্যাঁ, যেমন ফয়েজ আহমদ ফয়েজকে নিয়ে আমি আমার একটা গল্প আছে। উনি 74-এ মানে ফার্স্ট যখন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আসলেন উনিও এসেছিলেন। তো ওনারা শেরাটনে উঠছিলেন, আমার বাবা আমাকে নিয়ে গেছেন, ওখানে আমি বসে ওনাকে দেখছি এবং আমি পরে একটা মানে আমার স্মৃতি কথাও লিখেছি যে ফয়েজকে নিয়ে। তো ওটা একটা ছিল প্লাস মানে and he was my very favorite poet মানে ফেজ। তো যাই হোক, তাছাড়া বাংলায় যে কবিগুলো যেমন হাসান হাফিজুর রহমান অথবা আপনার আসিফ চৌধুরী, এছাড়া মানে শামসুর রহমান, তারপর আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের যে বইটা হচ্ছে খ্বাবনামা, ওটার নাম কিন্তু আমার বাবাই দিয়েছেন। নামটা আমার বাবা ইয়ে করেছেন। তো এভাবে মানে অনেক কবিগুলো, ফজল শাহাবুদ্দিন, এনাদের সবার সাথে আমার ছোটবেলা থেকেই পরিচয়। কামাল লোহানী খুবই নাম করা। তো এরা আমার খুব মানে ক্লোজ চাচা, এরা সবাই আমার চাচা ছিল। স্যার, এমনি ছোটবেলায় কাদের বই পড়তে পছন্দ করতেন? প্রথম তো আমরা মানে শুরু করি ওই ঠাকুর মায়ের ঝুলি দিয়েই শুরু হয়। তারপর আমি কমিক্স পড়েছি অনেক। তারপরে আস্তে আস্তে মানে একটু আমার বাংলা বই পড়ার যে অভিজ্ঞতা, ওটা হচ্ছে প্রথম বই চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের। তার আগে আমি ওই ছোট ছোট গল্পই পড়েছি এবং ওই কমিক্স, তারপরে আর্চিজ, এইগুলোতে ছিলাম। আর্চিজ, তারপরে অ্যাস্ট্রিক্স, এগুলো কমিকগুলো। তারপরে সিডনি শেলডন এবং হ্যারল্ড রবিন্স, এইগুলো পড়লাম অনেক ধাপে ধাপে। তারপরে আপনার ওই যে লিটারেচার মার্কাস মুরকাস এগুলো পড়েছি, তারপর থ্রিলার অনেক পড়েছি। এইভাবে মানে হলো। এই যে পরবর্তী সময় আপনার কবি হয়ে ওঠা, এটা কি বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন, পারিবারিক পরিবেশ, নাকি আপনার ভেতরে আসলে একটা সত্তা গড়ে উঠছিল?
আমার মনে হয় ভিতরে না থাকলে তো হয় না, হয় না। তাই না? তো কবিতা নিজে নিজেই আসতো, মানে আমার খুব বেশি কষ্ট যে করতে হয় তা না। যে কোনো একটা ঘটনা ওটা দিয়ে কবিতা হয়ে যায়, কেউ কোনো কথা বললো ওটা দিয়ে একটা কবিতা হয়ে যায়, কোনো দুঃখ পেলাম ওটা দিয়ে কথা হয়ে যায়। বাহ। এবং আমার কবিতাগুলো যেটা মেনলি হচ্ছে খুবই সহজ ভাষায়। আচ্ছা। আমি পার্সোনালি মনে করি যে মানে যদি আমার কবিতা আপনি বুঝতে না পারেন, আমি যদি খুবই কঠিন ভাষা তার সাথে কঠিন মানে আপনার অ্যালিগরি দিয়ে আমি আপনাকে বুঝাতে চাই, তাহলে লোকজনকে মানে ধরে রাখা যায় না। অনুভবটা করতে পারবে না। তো সবাই তো স্যারের, মানে বোনরা কি কোনোভাবে কবিতা লিখতেন বা লেখালেখি সবাই জানেন? লেখে, আচ্ছা। বাহ। সবাই লেখে। আমার বাহ। ছোট বোন শাবানা, সে খুব ভালো লেখে। আমার আরেকটা বোন আছে রিজওয়ানা, সেও ভালো লেখে। সাদাফ ছিল ওই আইয়া থেকে পাস করছে, সে এখন কানাডা থাকে। তাহলে সেও বলতে পারি লিখতো। পরিবেশের প্রভাবটা আছে, আসলেই ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা রেখেছে। একটু স্কুলের জায়গাটাও আসতে চাই, আপনার পড়াশোনা একটা হলো, এগুলো আসলে শখের বশে পড়াশোনা করছেন বা পড়ছেন বইগুলো, কিন্তু স্কুলের গদবাঁধা নিয়মের মধ্যে তো থাকতেই হয়। সেই সিলেবাস, সেই পড়াশোনায় স্টুডেন্ট হিসেবে স্কুলের কেমন আমার ছিলেন? অভিজ্ঞতা খুবই মানে মানে কি বলবো, আপ এন্ড ডাউন আছে। স্যার কোন আচ্ছা। স্কুল ছিল? আমি প্রথমে পড়েছি ওই যে মানে মিরপুরে একটা স্কুল আছে ন্যাশনাল বয়েজ হাই স্কুল, ন্যাশনাল বয়েজ, ওখানে ছিলাম। এবং আমার তিনটা মানে ইসের মধ্যেই পড়ার ইয়ে আছে, অভিজ্ঞতা আছে। তিনটা? আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, Okay. আমি উর্দু মিডিয়ামে পড়েছি, আমি বাংলা মিডিয়ামে পড়েছি। বাহ। এই জন্য আমি কোনোটাই জানি না, কোনো ভাষাই জানি না। হ্যাঁ, আপনি কোনো ভাষা জানেন না বলছেন, কিন্তু আপনি উর্দু ইংরেজি ভাষায় আসলে লেখালেখিও করেছেন। না ওটা তো লেখালেখি করেছি, কিন্তু আমার একাডেমিক্যালি কোনো কোয়ালিফিকেশন ছিল না। যেমন ধরেন বাংলা ভাষা যদি আমি বলি, আমি ম্যাট্রিকে আমি যখন ইয়ে দিচ্ছি, আমার কিন্তু বাংলা সাবজেক্ট ছিল ক্লাস 8-এর, ওই যে বাংলা বিকল্প সহজ পাঠ, জি। আচ্ছা। ওটা ছিল। তো ক্লাস 8 পর্যন্ত আমি বাংলা পড়েছি, ক্লাস 8-এর বাংলা পড়েছি ম্যাট্রিকে, অ্যান্ড দেন ইন্টারমিডিয়েটে গিয়ে আমাকে পড়তে হয়েছে মধুসূদন দত্ত। আচ্ছা। মানে ইট ওয়াজ এ ভেরি মানে একটা বিগ ট্রানজিশন। রাইট। তো এইভাবেই মানে কবিতা লিখি, পড়াশোনা তো করেছি বিজনেসে, আচ্ছা। ম্যানেজমেন্ট এবং মানে ব্যাংকিংয়ে, জি। কিন্তু কবিতা তো বাংলা ভাষায়, কবিতা বাংলা ভাষার যে ব্যাকরণ বা বাংলা ভাষার সম্বন্ধে মানে যে মানে ধারণা বা, ধারণা, হ্যাঁ। ওটা তো আমার নাই। আমি আচ্ছা। লিখে যাই, তার কিন্তু মানে এটা আপনি তখনও কবিতা লিখছিলেন? লিখছি না। কোনো প্রকাশ হয়েছিল তখন কোনো না। মাধ্যমে? তখন আমি মানে আমি যেটা বলতেছিলাম, আগেও বলেছিলাম যে এক সময় মানে স্কুল কলেজে ক্লাস 10-11 পর্যন্ত, 9-10-11 এর মধ্যে সব বাচ্চারাই মানে কবি হয়ে যায়। এমনিতে তাহলে ম্যাট্রিক দেয়া হলো কোন স্কুল থেকে? এটা ছিল ধানমন্ডি বয়েজ হাই স্কুল। আচ্ছা। আর তারপরে তারপরে আপনার কমার্স কলেজে ইয়ে করলাম, ওখানে ইন্টারমিডিয়েট, দেন ঢাকা ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনার্স, দেন মাস্টার্স মানে ম্যানেজমেন্টে। স্যারকে একটু পেছনে ফেরাতে চাই। স্যারের কলেজ জীবনটা খুব ছোট, 2 বছরের একটা সময়। কেমন ছিল সেই সময়টা, বা আপনার কি কখনো মানে ওই সময়টা কোনো পরিবর্তন এসেছিল কিনা? পরিবর্তন মানে কি, মানে ইট ওয়াজ এ থ্রিল যে মানে কলেজে ভর্তি হয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একটু স্বাধীনতা। স্বাধীনতা, তারপরে ক্লাসমেটরা যে ছিল কিছু মানে কো এডুকেশন ছিল ওকে। বলে আরেকটা অভিজ্ঞতা, যে মেয়েদের সাথে মিলামেশা, আচ্ছা। এটা একটা মানে ইয়ে ছিল। তো ওখান থেকে মানে ওই যে আমি বললাম না যে স্কুল কলেজে মানুষরা কবি হয়ে যায়, তখন হয়তো ওই সময় মানে কবিতার বীজটা বপন হলো। আচ্ছা। ঠিক আছে, চমৎকার। তো স্যার এগুলো তো নিশ্চয়ই স্বাধীনতা যুদ্ধের আগের কথা। না, ইন্টারমিডিয়েটটা স্যার? ইন্টারমিডিয়েট আমি মানে ম্যাট্রিক আমার 76, আচ্ছা। আর ইয়েটা 78। স্যার স্বাধীনতা যুদ্ধে আপনার পরিবার খুব সংকটময় একটা সময় পার করেছে, আমরা আসলে সেই ঘটনাটা একটু ছোট্ট করে শুনতে পারি যে কেমন ছিল অভিজ্ঞতা? আসলে আমার বাবা তো একটা মানে প্রগতিশীল কবি ছিলেন, জি। এবং উনি সবসময় মানে যেমন বাংলাদেশে উনি ছিলেন, উনি তো আসছিলেন ইন্ডিয়া থেকে, আমার মাও ইন্ডিয়া থেকে আসছেন, কিন্তু উনি এই মাটিকে মানে নিজেরই দেশ মনে করলেন। যেমন 1952 সালে উনি একটা কবিতা লিখেছিলেন, যেটা মানে নাম ছিল মইনজাদরো, আচ্ছা। মইনজাদরো, যেখানে ওইটা ভাষা আন্দোলনের সময়
লেখা। ওই কবিতাটা আসিফ চৌধুরী ট্রান্সলেট করেছেন, আর ইংলিশেও ট্রান্সলেট হয়েছে, জার্মান ভাষায় ট্রান্সলেট হয়েছে ডিফারেন্ট। তো ওই 1952-তে যখন উনি এই ভাষা কবিতাটা লিখলেন, তখন উনি কাজ করতেন একটা মানে মিলিটারি অ্যাকাউন্টসে, আচ্ছা। ঠিক আছে। তখন ওনাকে বলা হলো যে তুমি এই কবিতাটা উইথড্র করো অথবা চাকরি ছেড়ে দাও। আচ্ছা। উনি চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দিয়ে আবার মানে উনি ছিলেন তখন কোয়েটাতে থাকলেন, কোয়েটা থেকে এখানে আবার চলে আসলেন। তো এভাবে মানে কি বলবো যে তারপরে স্বাধীনতা যুদ্ধের সময় উনি মানে যে কবিতাগুলো লিখেছেন, যেটা আবার আসিফ চৌধুরী ট্রান্সলেট করছেন 25 মার্চের, মানে 26শে মার্চ, 25শে মার্চ রাত্রিতে, ওটা বেশ ফেমাস কবিতা। তাহলে কি স্যার আপনার বাবা মা দুজনই কি আসলে বাঙালি ছিলেন নাকি অন্য? না না, ওনারা উর্দু স্পিকিং ছিলেন। আচ্ছা আচ্ছা। ওনারা উর্দু স্পিকিং ছিলেন। এখন আমাদের ফ্যামিলি একটা মানে কেমন বলবো খিচুড়ি। সবাই বলে না যে আপনার জিন চেঞ্জ হয় না, মানুষ চেঞ্জ, ভাষা চেঞ্জ হয় না, কিন্তু আমার এই জীবনে আমি দেখলাম আমার ভাষাও চেঞ্জ হয়েছে, খাবারও চেঞ্জ হয়েছে, আমার জিনও চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি, আমার ওয়াইফ হচ্ছে বাঙালি, আচ্ছা। সে কুমিল্লার, ঠিক আছে। আমার ছেলের বউ হচ্ছে ফ্রেঞ্চ ক্যানাডিয়ান, ওকে। এবং ওর বাচ্চারা কি হবে একটু বুঝতে পারতেছেন। তো জিন পর্যন্ত চেঞ্জ হয়ে গেল, আচ্ছা। ভাষা চেঞ্জ হয়ে গেল। যেমন আমরা, আমার মা বাবারা ওনারা উর্দু বলতেন, উর্দু না, উর্দু ছাড়াও ওনারা ম্যাথলি বলতেন। আচ্ছা, ম্যাথলি মানে একটা, হ্যাঁ ম্যাথলি একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ওটা বলতেন। কিন্তু তারপরে এখানে এসে আমরা সবাই বাংলা বলি, ঠিক আছে। আমার ছেলেরা বাংলা জানে না, ওরা ইংলিশ বাংলা বলে, দুইটা বলে, মানে আচ্ছা। উর্দু জানে না। এখন কানাডায় ওরা থাকে, ওদের বাচ্চারা কি বলবে আমি জানি না। এখন ফ্রেঞ্চ ক্যানাডিয়ান এবং বাঙালি, ওরা তো সবসময় একটু এমনিও আইডেন্টিটি ক্রাইসিসে থাকতো যে আচ্ছা। আমরা কি বাঙালি না বিহারি, বিহারি। মানে কিন্তু এমনি এটা- মুক্তিযুদ্ধের সময় কি তাহলে পরিবারের সবাই না, মানে আমার ভালো ছিলেন, মানে সুস্থ যেহেতু ছিলেন? আমি মিরপুরে থাকতাম, আচ্ছা। মিরপুরে থাকতাম তখন মানে আমার বাবা যেহেতু ওই সময় ন্যাশনালিস্ট পলিটিক্সের সাথে জড়িত ছিলেন, তো 23শে মার্চের দিনে আমাদের বাসার উপরে মানে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো হলো। আচ্ছা। তো ওই এরিয়াটা মেনলি আপনার উর্দু স্পিকিংদেরই এরিয়া ছিল। আচ্ছা। তো যাই হোক, তো যখন 25 মার্চের পরে আর্মি অ্যাকশন হয়ে গেল, তারপরে ওই দিনই আমাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হলো। আমাদের বাড়িওয়ালা আমাদেরকে, মানে আমার বাবা ছিলেন, আমরা জানতাম না যে বাবা কোথায়। তারপরে আমাদেরকে, আমি, আমার মা এবং আমাদের 3 বোন, আমাদেরকে বের করে দিল, আর বাসায় লুট হয়ে গেল, আচ্ছা। ঠিক আছে। তারপরে আমরা চলে আসলাম যে মোহাম্মদপুরেই আমার চাচা ছিলেন, ওনার বাসায় চলে আসলাম। এটা তারপরে মানে ওই 9 মাসের মধ্যে আমরা ছিলাম ওই যে আপনার কি বলি নিউ কলোনি, যে ইসে আরঙ্গের পাশে যে একটা নিউ কলোনি আছে না, আচ্ছা। নিউ কলোনিতে ছিলাম। তো স্বাধীনতার পরে আবার বাসা লুট হয়ে বাসা। গেল, যেটা উর্দু স্পিকিং, ও, আচ্ছা। আচ্ছা। আবার আমাদেরকে পালাইতে হলো। তো আমি বলি এটা আমাদের মানে ডাবল ডিলাইট। সে সময় বাবার সাথে দেখা হয়েছিল বা হ্যাঁ, বাবাকে? বাবা তারপরে মানে উনি 2 মাস ছিলেন বোধহয় আর্মি কাস্টাডিতে। আচ্ছা। তারপরে ওই আমার চাচারা ইয়ে করে রিলিজ করে নিয়ে আসলেন। তো এভাবেই মানে চললো, মানে মোটামুটি একটা আপহিভেল। এবং উর্দু ভাষী হওয়া সত্ত্বেও স্বাধীনতাপন্থী ছিলেন আপনার বাবা, এবং পরবর্তীতে উর্দু ভাষী হওয়ার কারণে আবার আপনাদের বেশ সংকটকাল হ্যাঁ, ওটা পার হয়েছে করতে আসলে। হয়েছে, কিন্তু মানে একটা কি বলবো, একটা গ্রেটের কোনো জিনিস অ্যাচিভ করার জন্য অনেকগুলো স্যাক্রিফাইস করতে হয়। আমি মনে করি যে এটা ঠিকই ছিল। মানে এখনো যারা মনে করে ওই সময় তাদের নেতৃত্ব হয়তো ঠিক ছিল না। জি। দেশ স্বাধীনের পর তারপর কোথায় থাকলেন আপনারা? দেশ স্বাধীনের পরে আমরা মানে মোহাম্মদপুরেই ছিলাম, আবার মোহাম্মদপুরে মোহাম্মদপুরেই থাকা ছিলাম, এবং মোহাম্মদপুরে আশেপাশে মানে মোহাম্মদপুর, লালমাটিয়া, সেই এবং সেই ধানমন্ডি। জায়গাগুলোয় থাকা হয়েছে। তারপরে তো আবার একটু জীবনটা ঠিক হওয়া, পড়াশোনা করা, তখনই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধীরে ধীরে ভর্তি হওয়া, সেখানকার একটু বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা শুনতে চাই। বিশ্ববিদ্যালয়ে তো মানে মানে আমাদের সময় যেটা ছিল, ইট ওয়াজ সবসময় এরকমই, মানে আপনার
আমাদের কিছু টিচাররা ছিলেন খুবই ভালো টিচার, যার মধ্যে আমার মনে পড়ে যে ডক্টর কি বলে মানে মিস্টার আবু বাকর জি। বাকের স্যার, উনি ছিলেন। তারপরে মানে মজার মজার কিছু ঘটনা হয়েছে, যেমন আমাদের একজন মোহাম্মদ আলী মিয়া ছিলেন, আচ্ছা। উনি মানে স্ট্যাটিস্টিক্স পড়াইতেন। তো উনি মানে একবার আমার একটা যে ক্লাসে ফার্স্ট বয় ছিল, ওখানে ফার্স্ট বয় সেকেন্ড বয় থাকতো, ওর পাশে বসছি, স্ট্যাটিস্টিক্সের ক্লাস ছিল। তো ওকে বললাম যে ও নকল করে দিলাম, পরিষ্কার কথা। হ্যাঁ, তো তারপর সে দেখলাম যে সে 10 পাইছে, আমি পাইছি 5। আমি চিন্তা করলাম স্যারকে দিয়ে কমপ্লেন করি। স্যারকে বললাম যে স্যার, তো আমার তো মানে 5 পেয়েছি, আসলে তো আমার বেশি পাওয়ার কথা। বললো, আচ্ছা তুমি কি এক্সামিন করতে বলতেছো? আমি বললাম, জি স্যার। তো বলে ঠিক আছে, একটা দরখাস্ত দাও। আচ্ছা। একটা দরখাস্ত দিলাম। দরখাস্ত দেওয়ার পর বাচ্চা 1 সপ্তাহ পরে আসো। 1 সপ্তাহ পরে গেলাম, উনি বললেন যে হ্যাঁ আমারই ভুল হয়েছিল, আসলে তুমি 2 পাইছিলা। আচ্ছা, আমি 5-এর জন্য স্যার মাফ করে দেন, আমি 5-ই থাকবো। ওটাই না না থাকবো। না, তুমি তো এক্সামিন করছি, 2 পাইছো তুমি। তো এই 2 আচ্ছা। পেয়ে গেলাম। তো এইভাবে মানে ইট ওয়াজ এ ফান, মানে যদিও মানে আমি খুব ভালো ছাত্র ছিলাম না, Okay. তবুও মানে Average, হ্যাঁ। মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি, বাহ। এবং অনার্সে সেকেন্ড ক্লাসই ছিল, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন ছিল, বাহ। কিন্তু মানে কোনোদিনই সিরিয়াস ছিলাম না মানে ওই পড়াশোনায়। ওইরকম একদম টাইমলি পড়তে বসা ওরকম না, না, ওরকম কিন্তু কিছু আপনি না। মানে স্টুডেন্ট ভালো ছিলেন সেটা বুঝতে পারছি। স্টুডেন্টও ভালো ছিলাম না বলা যায়, আচ্ছা। মানে ফ্লুক। কবি সত্তায় কি স্যার ভর করেছিল, একটু উদাসীন থাকতেন এমন কিছু কি? ওরকম কিছু আমি থাকি নাই, বিকজ মায়ের আমি শাসন তো সবসময় ছিল। সবসময় আমি হাসি খুশি থাকারই চেষ্টা করেছি, এবং সবাইকে চেতানো এবং রাগানো, বেশ দুষ্টু এটা আমার ছিলেন। মেইন কাজ ছিল। তাহলে এবার বিশ্ববিদ্যালয় জীবন থেকে একটা সিরিয়াস জীবন, যেটা আমরা মনে করি আসলে অনেক সিরিয়াস, আমাদের ক্যারিয়ার, আসলে কর্মজীবনে কি করব, কোন দিকে যাব, সেই চিন্তাটা তো চলে আসার কথা। কি হলো আপনার জীবনে? তা আমার জীবনে প্রথমে আমি অনেকগুলো মানে ব্যাংকিং এ জয়েন করার আগে আমি ইন্টারমিডিয়েট থেকে কিন্তু কাজ করি। জি, যেটা যে, বলছিলেন হ্যাঁ, আমেরিকান এম্বাসিতে কাজ আমেরিকান করছেন। এম্বাসিতে ছিলাম, তারপরে কিছু এনজিওতে ছিলাম, একটা হিট বাংলাদেশ বলে, তারপরে ওখান থেকে ব্যাংকিং এ স্যার, চলে এই আসলাম। সময়টা কাজ করার কারণটা কি, মানে এটা কি কোনো অভিজ্ঞতা নাকি পরিবারের না, জন্য আসলে? অভিজ্ঞতাই mainly। এবং পরিবারেও কিছু কন্ট্রিবিউট করতে হতো, মানে এটা বলবো যে না একদম ইয়ে না। তো যখন ব্যাংকিং এ ঢুকলাম, তো এটা মানে নিজে নিজেই হয়েছে, মানে আচ্ছা। আমি আজ পর্যন্ত 12টা ব্যাংকে যেখানেই কাজ করেছি নিজের মানে কি বলবো ক্যাপাবিলিটির জন্যই করেছে, মানে কোনো দিন আমাকে মানে কারো মানে রিকমেন্ডেশন লাগে নাই। আচ্ছা, এই প্রথম কোন ব্যাংকে জয়েন প্রথমে করলেন? আমি এবি ব্যাংকে ছিলাম। আচ্ছা। তখন মানে ইট ওয়াজ 1984, তো 1983-তে জাস্ট আপনার ব্যাংকিং প্রাইভেট ব্যাংক এস্টাবলিশ হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট এলাউ করছে। তো মানে এবি ব্যাংক ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক ওই সময়। আচ্ছা। তো মানুষ যারা মানে গ্রিন লেজে চাকরি পেত না বা মানে আমেরিকান এক্সপ্রেসে কাজ করতে পারতো না, তারা প্রথমে এবি ব্যাংক, তারপর আইএফআইসি এগুলোতে জয়েন করতো। তো স্যারের রেসপন্সিবিলিটি এখানে কি ছিল একদম প্রথম আমি জবে? প্রথমেই মানে এইচআরএ ছিলাম। আচ্ছা। এইচআরএ ছিলাম, এটা খুবই মানে একটা মানে ডান্ডা ঘোরানোর মতন একটা জব ছিল, সবাই মোটামুটি আমার সাথে খাতির রাখার চেষ্টা করতো। আচ্ছা। তাই না? এই এটা- জবে কি 3000 টাকা পেলেন? এটাই কি? এখানে প্রথমেই আচ্ছা। আচ্ছা। 3000 বলা বলে মানে ভুল হবে। 2800 টাকা। ওকে। 2800 টাকা। আচ্ছা। তারপরে এখানে ছিলাম, তা অনেক জায়গায় তখন মানে ট্রাই করছে, যেমন একটা ফরেন ব্যাংকের কথা বলবো, যে ওখানে মানে ইন্টারভিউ হলো, ওখানে এমটিওর জন্য পরীক্ষা দিতে গেলাম। তো অভিজ্ঞতাটা খুব মজার। তো প্রথমে গিয়ে ওনারা জিজ্ঞেস করলেন যে তোমার কি কোনো কেউ তোমার আত্মীয় স্বজন ইসে আছে, ব্যুরোক্রেসিতে আছে, কোনো সেক্রেটারি? আমি বললাম যে নাই। বলে, আচ্ছা তো কোনো মিলিটারিতে কোনো হাই অফিসিয়াল আছে? বলে নাই। কোনো টাইকুন তুমি চেনো? আমি বললাম না, আমি চিনি না। তো উনি বললেন, তখন আরেকজন বেশ ফেমাস, উনিও নিউজ কাস্টার ছিলেন, ইংলিশ নিউজ বলতেন, নাম নাই বললাম। জি, জি। তো উনি ওখানে কাজ করতেন, উনি বললেন যে আচ্ছা জেন্টলম্যান, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? আমি বললাম জি প্লিজ স্যার। তো বলে যে
তুমি কি গেম মানে কোনো ক্রিকেট ফুটবল এসব দেখো, মানে মানে খেলো কিনা? বললাম, না খেলে না, কিন্তু আমি ক্রিকেট দেখি। বলে, আচ্ছা তাহলে তোমাকে ক্রিকেট থেকে প্রশ্ন করি। আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য সাইজ অফ এ ক্রিকেট ব্যাট? ওকে। ক্রিকেট ব্যাটের সাইজ কত, হ্যাঁ, হ্যাঁ, লেন্থ কত? এটা তো আমি কোনোদিন মাপি নাই। ঠিক আছে, আমি না স্যার সরি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ এ ক্রিকেট বল? সার্কামফারেন্স ইয়ে করি নাই। তারপর না বলে আচ্ছা ওকে, উইল লেট ইউ নো। আমি তো Okay. বুঝলাম যে কোনোদিনই মানে হবে না। তারপরে প্রায় 10 বছর পরে সেম ব্যাংক আমাকে ম্যানেজার বিজনেস ব্যাংকিং হিসাবে নিয়েছে। ওয়াও। ঠিক আছে, এবং একদিন আমি বসে, আমি তখন ম্যানেজার ক্রেডিট, আচ্ছা। তো ওই ভদ্রলোক আসছেন আমার কাছে একটা কোনো অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। হঠাৎ করে আমার খেয়াল হলো, তখন আমি বললাম যে আপনাকে কিছু প্রশ্ন করতে পারি স্যার? বলে হ্যাঁ। আমি বললাম যে আপনি বলেন তো আপনার ক্রিকেট ব্যাটের ইয়ে কি লেন্থ কত? বলে, না জানি না তো। আপনার সার্কামফারেন্স অফ এ ক্রিকেট বল? না এটাও বুঝে না। কি এটা কি স্টুপিড কোশ্চেন তুমি করতেছো? আমি বললাম আপনি তো আমাকে এই প্রশ্নগুলো করেছিলেন। তখন আমি হাত জোগে সরি সরি আপনি প্রতিশোধ নিলেন, মধুর প্রতিশোধ স্যার। দিস ইজ দ্য মানে এটা সুইট রিভেঞ্জ ছিল হ্যাঁ, আমার। একদমই তাই। আপনার স্যার এবি ব্যাংকে কতদিন থাকা হলো? এবি ব্যাংকে মাত্র 2 বছর। আচ্ছা, আর এরপরে কোথায় join তারপরে করলেন? আমি আসলাম ইসে আইএফএসসি-তে। আইএফএসসি তো আমি আবার যখন এইচআরই ছিলেন? হ্যাঁ না, তখন আমি ব্রাঞ্চে ছিলাম। আচ্ছা, ব্রাঞ্চে ছিলাম, ওখানে কিন্তু ক্রেডিটে ছিলাম। ওকে। ওখান থেকে আমি এই যে পড়াশোনা করার জন্য, এই যে মাস্টার ইন ব্যাংকিং করার জন্য একটা স্কলারশিপ পেলাম। ওটা ইতালির বোকোনো ইতালিতে ইউনিভার্সিটি, চলে গেলাম। তার একটা মানে ইয়ে আছে, খুবই গল্প। মজার অভিজ্ঞতা হচ্ছে যে যখন আমরা ইউনিভার্সিটিতে ঢুকি, আমাদের কিছু রিচ ফ্রেন্ডরা তারা তো চলে গেল, আমেরিকা চলে গেল মাঝখানে। আমরা কিছু গরিবরা মানে আমাদের বুক থাপড়াইতাম যে হ্যাঁ আমাদের তো কিছু হচ্ছে না। হ্যাঁ, তারপর মাস্টার্স করলাম, তখনও আর কিছু হচ্ছে না। এত মোটা একটা ফাইল হয়ে গেল যে স্কলারশিপ জন্য লিখতাম, তো বলতে সব জায়গা থেকে বলতেছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, উইল লেট ইউ নো। Okay. কিন্তু কোনোদিন কেউ লেট ইউ নো করে নাই। তো ওই ব্যাংকে থাকার সময় ওই যে মানে আমরা তো ইকোনমিস্ট বলে একটা পত্রিকা ছিল, জি। আছে এখনো। ইকোনমিস্টে আমরা নতুন ইকোনমিক্স কিনতে পারতাম না। তো এক সপ্তাহ পুরান একটা ইকোনমিক্স মাথা কাটা থাকতো, ওটা আমাদের কাছে বিক্রি করতো। তো ওখানে অনেক অ্যাডভার্টিজমেন্ট থাকতো পিছনে। তো ওই অ্যাডভার্টিজমেন্ট একটা ছিল এই স্কলারশিপের। তো ওখানে ইয়ে করলাম, আপনার অ্যাপ্লাই করলাম। কিছুদিন পরে একটা জিনিস ছিল টেলেক্স, তোমরা হয়তো দেখো নাই। ও টেলেক্স মানে টেলেক্সে পরে ফ্যাক্স আসছে, ফ্যাক্স পরে এখন ইমেল। জি। তো টেলেক্সের যুগে আমরা ছিলাম। তো টেলেক্সে তোমার একটা মেসেজ আসছে যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড, তো তোমাকে একটা পরীক্ষা দিতে হবে ইটালিয়ান এম্বাসিতে আচ্ছা, ঢাকায়। তো ইটালিয়ান এম্বাসিতে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে ভুলে গেলাম, জানি তো মানে হবে না। কিন্তু একদিন আবার একটা টেলেক্স আসলো যে তুমি হয়ে গেছে, ইউ হ্যাভ বিন গিভেন $65,000 তখন স্কলারশিপ। বেশ। তো হ্যাঁ বেশ। এবং রাজার হালে থাকতাম, যেহেতু মানে একটা সেপারেট রুম ছিল, এয়ার কন্ডিশন, খাওয়া দাওয়া ওদেরই, নিচে মানে লাঞ্চ রুম, এভরিথিং। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। কয় বছরে ছিল স্যার ওটা? ওখানে মানে 2 বছর বাহ। এটা কি পরিবার ছাড়া প্রথমবার বাইরে প্রথম যাওয়া? বাইরে যাওয়া হলো। আচ্ছা। কিন্তু ইট ওয়াজ এ রিয়েল, মানে যেহেতু ওরা আমাদেরকে ইউরোপের অনেক দেশে নিয়ে গেল, আচ্ছা। জার্মানি, বেলজিয়াম, তারপরে ফ্রান্স, তারপরে তোমার অস্ট্রিয়া, এভাবে অনেক মানে ইয়ে হলো, একটা নতুন অভিজ্ঞতা। তখন তো মানে আমাদের টিভিটা মানে ইয়ে ছিল না, মানে একটাই টিভি ছিল। ওখানে গিয়ে দেখলাম স্কাই নিউজ আছে। তো ওখানে থাকাতে আমার 2টা মানে খুবই তোমার কি বলে ইভেন্ট ঘটেছিল। একটা ফার্স্ট গালফ ওয়ার, আর একটা রাশিয়া যে ইউএসএসআর ভেঙে গেল ওই সময়, ওই 91-এ। স্যার, আপনার ব্যাংকিং জীবন নিয়ে তো কথা শুনছিলাম, পাশাপাশি আপনি একজন লেখক, আপনার অনেক কবিতার বই, লেখালেখির বইগুলো দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটু আপনার লেখা কোনো অংশ, কোনো কিছু যদি আমরা শুনতে পারি, আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি তো অনেক কিছুই লিখি। আচ্ছা। মানে মানে মজার কথা হচ্ছে কি যে আমি তোমাদের মতন
মানে ইয়াংদেরকে একবার সার্ভে করছিলাম আচ্ছা। যে তোমরা কি কবিতা পড়ো? ওরা বললো যে হ্যাঁ পড়ি। বলে, কোথায় পড়ো? ফার্স্ট মানে ফেসবুকে পড়ি। ওকে। মানে কতটুক পড়ো? বলে, যখন রিড মোর আসে ওটা ক্লিক করে না। তারপর আমি হ্যাঁ। চিন্তা করলাম যে ক্লিক মানে 3 লাইনে পরে আসে, আচ্ছা। হ্যাঁ, মানে রিড মোর। রিড মোর, হ্যাঁ। তখন আমি চিন্তা করলাম যে না, তখন আমার মনে পড়লো যে ইন্ডিয়ান একজন কবি আছেন গুলজার। গুলজার উনি লেখেন ত্রিবেণী, মানে 3 লাইনের কবিতা, ত্রয়ী যেটাকে আমরা জি। বাংলায় বলি, ত্রয়ী। তো ত্রিবেণী। তো আমি একটা ত্রিবেণীর একটা বই আমি ইয়ে করলাম, যে এটা নাম ছিল কবিতার ক্যানভাস, ক্যানভাস, বা যেটা মেনলি তোমার কবিতা এবং তার আর একটা স্কেচ, আচ্ছা। এরকম করে, ঠিক আছে। তো যেহেতু এটা 3 ইয়ে লাইন, কেউই মানে না পড়ে থাকতে পারবে না। তারপর মানে এটা 3 লাইন হাইকু, পড়েই ফেলবে, হ্যাঁ। হাইকু। হাইকু এটাও 3 লাইনের কবিতা। আচ্ছা, আমি তো দর্শকদের দেখাই স্যার, আমার মনে হয় গল্প শুনতে শুনতে একটু করে দেখতেও পারবে তারা। এটা হচ্ছে মুহূর্তের প্রতিধ্বনি। এটা কবে লিখেছেন স্যার? এটা কোন? এটা লাস্ট আমার বই, গত last বছর। লেগে- গত বছর, আচ্ছা। এই বছরে না, এর আগের বছর। নিঃসঙ্গতা সঙ্গী আমার সারা জীবনের সে পড়শি আমার, চোখে বৃষ্টি মনের মাটিতে খরা লবণে ভরা। একদমই তাই, ছোট ছোট 3 লাইন। আমার মনে হয় স্যার আপনার কাছ থেকে আমরা ছোট করে কিছু শুনি না। এইখানে যেটা হচ্ছে যে মানে হাইকুতে জানো যে মানে এটা 5 সিলেবল, মানে প্রথম 5 সিলেবল, 7 সিলেবল এবং আবার 5 সিলেবল। Okay. এটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা, তো এই হ্যাঁ। ইংলিশে তো সিলেবল বের করা খুব সহজ, ঠিক আছে। যেমন আর একটা মানে ইউ আর একটা আছে, অথবা ওয়ে ওয়ার্ড, ওয়ে এবং ওয়ার্ড Word, দুইটা হ্যাঁ। সিলেবল। কিন্তু বাংলায় এটা ইয়ে করা মানে খুবই ইয়ে আছে। যেমন একটা ইয়ে হচ্ছে মানে আমার হাইকু, সবচেয়ে বড় ভয় মা ছাড়া কেমনে বাঁচবো, বেঁচে আছি আজও। আমার মামা মারা গেছেন, কিন্তু তখন তো মানে ছোটবেলায় সবচেয়ে বড় ভয় থাকে যে মা যদি না থাকে, উনি যদি মারা যায় তাহলে কি হবে। নিশ্চয়ই কিন্তু মানে বেঁচে আছি তো, বেঁচে আছি। তো ওটাই। এই প্রখর রোদরে কোনো এই প্রখর রোদরে কোনো কাজে লাগে না দেহের দীর্ঘ ছায়া। দেহের দীর্ঘ ছায়া রোদের মধ্যে তোমার কোনো ছায়া দিতে পারে না, কিন্তু তোমার ছায়া অনেক লম্বা, তাই না? তো ওটা নিয়ে ইয়ে হচ্ছে। জলের আয়না কম্পিত ফুল হেসে বলে কেন দেখবো আয়না। তো এইগুলো হলো মানে তোমার ছোট 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 করে ছোট একটা, কবিতা, যেটা মানে লোকজনের সময়ও লাগে না, এবং এই যেটা বললাম ফেসবুকে পড়তেও ইজি হয়, Easy। হ্যাঁ। স্যার একটা পছন্দের বই হচ্ছে সত্তার কাছে চিরকুট। সত্তার কাছে সেটি বোধহয় নিজেকে নিয়েই আর এটা লেখা মানে কোনো নিজের কাছে মানে চিঠি যদি লিখতে। ইংলিশে বলি নোটস টু দ্য সেলফ, Okay, আচ্ছা। হ্যাঁ। নিজেকে নিয়ে চিঠি। তো এটা মানে খুব বেশি মানে ইয়ে না, যে যেমন এটা আমি কোভিডের সময় লিখেছিলাম আচ্ছা। একটা। প্রিয় সত্তা, এই করোনা এই মহামারী থেকে কি শিক্ষা নিলে? এই যে তোমার স্যুট সারি সারি, শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি, কয়েক ডজন জুতা আর স্যান্ডেল, সুগন্ধি আর ঘড়ির বাহার, বলো তো কয়টা করেছো ব্যবহার? আমি তো দেখেছি গত 5 মাসে তোমাকে শুধু পুরান গেঞ্জি আর লুঙ্গিতে। আসলে কি এত কিছু দরকার আছে? বলি কি কম জমাও, বেশি যা আছে বিলিয়ে দাও। তাতে কিছু পাও বা না পাও, শান্তি পাবে অবশ্যই। ইতি তোমার আপন সত্তা। এভাবে আমি মানে ডিফারেন্ট টাইপের মানে নিজেকে নিয়ে নিজে ইয়ে করেছি। স্যারের লেখালেখিতে এমনি বোধহয় ব্যক্তিগত একটা অভিজ্ঞতা কিংবা সমাজের একদম বাস্তবমুখী বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেন। ওটা হয়ে যায়, বিকজ আমরা তো থাকি আমাদের একটা সোসাইটিতে। তো সোসাইটি যে মানে দুঃখ কষ্ট দুর্দশা, ওটাই তো মানে আমাদের মনে খোরাক হয়। না, অনেকে থাকে না একটা কল্পনার জগতের কিছু বিষয় আসলে নিজের লেখালেখিতে ফুটিয়ে তোলে, সেই জায়গাটা থেকে আসলে বলা। আর এমনিতে আপনি তখন বলছিলেন যে আপনি খুব সহজ সরলভাবে আসলে লিখেন, যেন আরেকটা মানুষ পড়ে যেন সেটা বুঝতে পারে। Right. স্যার আপনি তো 3টি ভাষায় আসলে লেখালেখি করেছেন, উর্দু, ইংরেজি এবং বাংলা।
কোন লেখায় আসলে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আচ্ছা, এটা খুব মজার কথা যে মানে হচ্ছে যে অনেক কিছু আছে যেটা তুমি বাংলা ভাষায়, যদি তুমি কোনো সায়েন্টিফিক জিনিস লিখতে চাও, ঠিক আছে, ওটা বাংলায় লেখা খুবই কঠিন হয়। আচ্ছা। যেমন আমি লিখতেছি মানে তোমার প্ল্যানেট নিয়ে অথবা আচ্ছা। গ্র্যাভিটি নিয়ে, এসব নিয়ে লিখলে আমার তো মানে ওই যে গ্র্যাভিটেশনাল ফোর্সেস, ইউ আর জাস্ট স্ক্যাটার্ড ইন দ্য ইউনিভার্স, এসব মানে বাংলায় লেখা একটা মানে একটু হ্যাঁ, কঠিন বোঝানো আছে। যায় না আর কি বোঝানো কিছু যায় না। বিষয় নিয়ে। হ্যাঁ। তো ওই গল্পগুলো মানে ওই মানে কি বলবো, কবিতাগুলো ইংলিশে লেখা ভালো, আবার খুব রোম্যান্টিক হলে ওটা গজল হিসাবে উর্দুতে লেখা ইয়ে আছে। তারপরে মানে বাংলায় আমি রোম্যান্টিকও হতে পারি এবং মানে বাস্তবতা নিয়েও লিখতে পারি। তো ডিফারেন্ট ভাষার ডিফারেন্ট একটা মজা বা টেস্ট আছে। জি। তো হিসাবে আমি যেহেতু আমি সবগুলো জানি, তাছাড়া আমি হিন্দিও জানি। আচ্ছা। হিন্দি থেকে আমি ট্রান্সলেট করেছি। বাহ। আমি পার্সিয়ান জানি। হুম। রুমিকে পড়তে হলে বা হাফিজকে পড়তে হলে ওই ভাষায় পড়াটাই ভালো। তবে আমি পাঞ্জাবি জানি, সেটা আমি একটু সুফি, তো বুল্লে শাহকে যদি পড়তে হয় তো পাঞ্জাবিতে পড়াই ভালো। কবির দাসকে যদি পড়তে চাও তাহলে হিন্দিতে পড়া ভালো। আমির খসরুকে পড়তে চাইলে পার্সিয়ানে পড়া ভালো। এইসব নিয়ে আমি মানে ভাষার প্রতি, তবে যেমন আমি ইটালিতে গেছিলাম, ইটালিয়ান শিখছি, এখানে ফ্রেঞ্চ ভাষা শিখেছি। তো এই মানে কোনোভাবে মানে স্যার, এতগুলো ভাষা আপনি শিখেছেন, নিশ্চয়ই ভাষার প্রতি আপনার এক ধরনের ভালোবাসা, আগ্রহ, এটা এবং সেই মানে- ভাষার প্রতি যে সাহিত্যগুলো তৈরি হয়েছে সেসব প্রতি নিশ্চয়ই আপনার বেশ আগ্রহ ছিল। এতগুলো ভাষা যদি কেউ রপ্ত করতে চায়, সেক্ষেত্রে আসলে কিভাবে আসলে মেনটেন করা সম্ভব? মেনটেন করতে হলে মানে যেটা হয় যে পড়াশোনা করতে হয়, পড়তে হয় আচ্ছা। এবং শুনতে হয়, দুটোই। হ্যাঁ, যেমন ধরো যে পার্সিয়ানে বলা হয় যে জবানে ফার্সি মুশকিল আস্ত, মানে ফার্সি ভাষাটা খুবই মুশকিল, খুবই কঠিন, লেকিন শিরি আস্ত, কিন্তু মিষ্টি ভাষা। ঠিক আছে, তো এখন এই ভাষাগুলো যদি তুমি না শোনো, এই ভাষায় মানে এই জিনিসটা কিন্তু আমার মা থেকেই আমি শুনেছি। আচ্ছা। ঠিক আছে, পরে পড়েছি, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু মানে এইসব মানে চর্চার ছোটবেলা মধ্যে থাকাটা থেকেই দরকার। মানে মানে ইনস্টিল করে দেওয়া হয়েছিল মায়ের গল্পের মধ্যে দিয়ে, মায়ের মানে এই কবিতা শোনানোর মধ্যে দিয়ে, এইগুলো। স্যার, আপনি বিখ্যাত একজন গল্পকার সাদাত হাসান মান্টোর লেখা অনুবাদ করেছেন। কি চ্যালেঞ্জ ছিল আসলে, বা কেমন লেগেছিল আসলে কাজটা করতে গিয়ে আপনার? যেহেতু মান্টো আমার খুবই মানে ফেভারিট একটা মানে গল্পকার, জি। তার মানে গল্প মানে অনুবাদ করতে আমার খুব বেশি বেগ পেতে হয় নাই, যেহেতু মানে সে মানে উর্দুর সবচেয়ে সেলিব্রেটেড গল্পকার, এবং তার গল্প একদম বাস্তবমুখী, জীবনকে নিয়ে লেখা, এবং সে মেয়েদের খুবই মানে ওই যে ফেমিনিজম, ওটার মানে ইয়ে ছিল, চ্যাম্পিয়ন ছিল, নারীবাদী ছিলেন। নারীবাদী ছিল। এবং দাঙ্গা নিয়ে, ওই 47-এর দাঙ্গা নিয়েও অনেক গল্প আছে। খুব ফেমাস একটা গল্প হচ্ছে টোবাটেক সিং, গল্পের নাম, এখানে ওটা আমি ট্রান্সলেট করেছি। আচ্ছা। আচ্ছা। ওখানে মানে ওই যে দাঙ্গার সময় মানে দেশ বিভাগের সময় তোমার এখন দেশ বিভাগ হয়ে যাবে, এই যে রিফিউজিদের ট্রান্সফার, তো মুসলমান যারা আছে পাগলা গারদে, ওদেরকে ইন্ডিয়া পাকিস্তান আনতে হবে, আর এখানে যারা হিন্দু শিখ ছিল তাদেরকে মানে ইন্ডিয়া যেতে হবে। আচ্ছা। তো মানে একটা পাগল ছিল, সে বুঝে না, ওর জায়গার নাম হচ্ছে টোবাটেক সিং। টোবাটেক সিং কোথায়, এখন পাকিস্তানে নাকি বা ইন্ডিয়াতে, এই নিয়ে সে খুবই চিন্তিত ছিল। পরে মানে সে আর যায় নাই, ওই নো ম্যানস ল্যান্ড এসে মারা গেছে। এই খুবই সুন্দর গল্প। নিশ্চয়ই স্যার। এখানে সংখ্যায় বিভক্ত জীবন, হ্যাঁ, এটাও অনুবাদ না স্যার? এটাও অনুবাদ। অনুবাদ করা হয়েছে, এটা মোহাম্মদ জামিল আক্তার। এও খুবই ফ্যান্টাস্টিক একটা মানে গল্পকার, একদম মানে ইয়াং গল্পকার, কিন্তু এত ভালো লেখে, মানে আমার খুবই ফেভারিট। এটা আমার তোমার আমার কোনটা, স্যার? নিজস্ব গল্প, এটা বিভ্রমের মগ্নতা। মগ্নতা। তো খুব সুন্দর। এটা কি বিষয়ের স্যার লেখা? এটা মনে হয় এখানে- আপনার প্রথম মৌলিক গল্প গ্রন্থ। 12টি Mainly- ছোট গল্প রয়েছে এখানে, না? ছোট গল্প আছে, ফ্ল্যাশ ফিকশন আছে, অনুগল্প আছে, সবগুলোই আছে এখানে। লেখা আছে গল্পগুলো জীবন, মৃত্যু আর ভালোবাসার কথায়
অনেক নতুন সত্য এবং দার্শনিক জিজ্ঞাসা উঠে এসেছে। চমৎকার স্যার। এই যে লেখালেখি তো করছিলেন, আপনার ব্যাংকিং বা আপনার কাজের জায়গাটাও তখন ঠিক ছিল, মানে আপনি কাজও করছিলেন, লিখতেনও। এই সমন্বয় করতেন কিভাবে? রাতে লিখতেন বা কোন সময়টায় লিখতেন আপনি? আমরা যারা অফিসে যেতাম, যদি মতিঝিলে যেতে হতো ধানমন্ডি থেকে মতিঝিল অথবা গুলশান, তো সকালে 2 ঘন্টা, আসার সময় 2 ঘন্টা, ওই 4 ঘন্টা পেতাম। ওটা গাড়িতে বসে বসে ট্যাবের মধ্যে লিখে ফেলতাম। আচ্ছা। তো এই মানে এইভাবে ম্যাক্সিমাম মানে আমার কাজগুলো সব ট্রাফিক জ্যামে করা। সময়টাকে স্যার কাজে লাগিয়েছেন আপনি। এটাই। স্যারের তো দেশের মানে বাংলাদেশের বাইরেও গিয়ে আসলে কাজের অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন ব্যাংকে, দুবাইতে। সেগুলো নিয়ে একটু শুনতে চাই, কোন কোন ব্যাংকে কাজ করেছেন, অভিজ্ঞতা কেমন ছিল? আমি যেমন গ্রিন লেজে ছিলাম তখন তোমার বাহরাইনে কাজ করছি, বাহরাইনে, তারপরে মানে দুবাইতেই আবার স্ট্যান্ডার্ড চার্টার্ডে গ্রিন লেজে কাজ করেছি। মাশরিকের কথা বলছিলেন? না, আমি গ্রিন লেজেও ছিলাম আচ্ছা, দুবাইতে, পরে আবার মাশরিকে মাশরিকে গিয়েছেন। মাশরিকে মানে ওখানে এখন তো দুবাইয়ের যে অবস্থা শুনতেছি, দেখি তো খারাপই লাগে, বাট আমাদের সময় এটা খুবই মানে চমৎকার একটা ইয়ে ছিল। এবং আমার মানে সবচেয়ে ভালো জিনিস ছিল আমার জন্যে যে আমি কোনোদিন ওখানে ফিল করি নাই আমি অন্য জায়গায় আছি। আচ্ছা কারণ হচ্ছে যে আমার 4টা খালা ওখানে ছিলেন, আচ্ছা। আর মানে 2টা চাচা ছিলেন, এবং 2 ডজন কাজিন হবে। ওকে। তা আমি কোনোদিন, আমি 2 বছর ছিলাম, কিন্তু আমি একদিনও আমার ফ্ল্যাটে আমি রান্না করি নাই। ঠিক আছে, সন্ধ্যার সময় কেউ না কেউ কাজিন আসতো, আমাকে তুলে নিয়ে যেত। তো অথবা আমি বাসার মধ্যে ঢুকছি, আমার খালা ফোন করছে যে বাবা কি করো, আমি বললাম যে এই মাত্র ঢুকলাম। উনি বললেন একটু ঘুমায় নাও, তারপরে তোমাকে আম্বার তুলে নিয়ে আসবে, মানে আমার ভাই। আচ্ছা। তো ওই আম্বার আমাকে তুলে নিয়ে গেল। ওখানে জীবনটা হচ্ছে সন্ধ্যার পরে, মানে রাত 2টা 3টা 4টা পর্যন্ত তুমি ঘোরাঘুরি করবা, তারপরে বাসায় এসে আবার সকালে অফিসে চলে যাবা। তো এই জন্যে আমি একটা কাজ করছিলাম যে আমার অফিস থেকে জাস্ট 5 মিনিট ডিস্টেন্সে আমি ফ্ল্যাট নিয়েছিলাম। আচ্ছা। তো জাস্ট আমি নেমে আমার অফিসে চলে আসলাম। তো এমনি স্যার, ওখানকার ব্যাংকিং সেক্টরের জায়গাটা নিয়ে একটু যদি জানতে চাই, কোনো কি বিশেষত্ব ছিল বা কোনো পার্থক্য ছিল দেশের সাথে কাজ করতে গিয়ে? কোনো রকম অসুবিধা হতো কিনা? আমার কোনো অসুবিধা হতো না, বিশেষ করে আমার যে মানে টিমে ছিল, আমি ছিলাম তো মানে হেড ওই ডিপার্টমেন্টে। আচ্ছা। তো আমার টিমে যেমন পাকিস্তানি ছিল, ইন্ডিয়ান ছিল, তারপর ইরানি ছিল, তারপরে ওই যে মানে আমারাতি মানে ইউএর ইয়ে ছিল। আচ্ছা। তো সবাইকে নিয়ে মানে একটা কাজ করতে হতো। তো ইট ওয়াজ এ চ্যালেঞ্জ, মানে এই যে ডাইভার্সিটি, মানে সবার চিন্তা ভাবনা আলাদা, মানে ওটা একটা এই চ্যালেঞ্জ ছিল। ডাইভার্সিটি তো আসলে আপনাকে সমৃদ্ধ করেছে। টা ঠিক, কিন্তু কাজ করিয়ে নিতে খুবই প্রবলেম। যেমন আমার হাতে যে ছিল সে কাজই করতো না, ঠিক আছে, সে আসতো কফি টফি খেয়ে চলে যেত। ইন্ডিয়ান আর পাকিস্তানের মধ্যে সারাক্ষণ ঝগড়া হইতো। তো এইসব ছিল মানে মানে একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু তবু আই এনজয়েড দ্যাট। স্যার, বেশ অনেকটা বছর আসলে এই ব্যাংকিং সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং পাশাপাশি আপনি সাহিত্য চর্চাও করেছেন। সব সময় যখনই সময় পেয়েছেন লেখালেখির মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন। তারপর এই সময়টা এসে যদি আমি এখন তরুণ প্রজন্মের হয়েই যদি আমি প্রশ্নটা করি, যে কেউ যদি আসলে, অনেকেই বলে যে আসলে সে কবি হতেই চায়, সে আর অন্য কিছু করতে চায় না। অনেকের গল্পও শুনেছি আমরা যে কবি হতে চেয়ে আসলে চাকরি জীবনও ছেড়ে দিয়েছে, চাকরি করতে চায়নি, শুধু এই লেখালেখি করতে চেয়েছে। জীবনের ঝুঁকি আছে এটাতে, নাকি আসলে দুটোই করা সম্ভব, কিংবা যে কোনো একটা বেছে নেওয়া উচিত? কোনটা আপনি আসলে মতামত দিবেন? আমি তো মডারেট, আমি তো মনে করি যে মানে তোমার যদি একটা প্রফেশন না থাকে, আমাদের এখানে এমন এখনো সবাই যে হুমায়ুন আহমদ হয়ে যাবে, তা মানে ওটার উপরেই উনি মানে তার জীবন যাপন করতে পারবে, তা সম্ভব না, বেশ কঠিন, বেশ কঠিন। এবং এখন মানে তুমি তোমার ফ্যামিলিকে যদি কষ্ট দিয়ে
থাকতে শিল্পী চাও সত্তা ধরে রাখতে চাও, হ্যাঁ। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। ওটা মানে ইউর ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন আমার মনে করি। কিন্তু আমি মনে করি যে মানে নিজের একটা প্রফেশন থাকা উচিত, এবং এটা তো মনের খোরাক। একদম। মানে শিল্প সাহিত্য ওটা তো মনের খোরাক, তো ওটা তো নিজেই করা যায়। কিন্তু আমার একটা তো আমি মানে ব্যাংকার হিসাবে আমি বলবো যে আমার একটা মানে ইনকাম স্ট্রিম খুবই দরকার। তারপরে আমি কি করলাম কি না করলাম ওটা আলাদা কথা। একটু বাস্তববাদী হলে বোধহয় স্যার একটু বেশি ভালো থাকা যায়। আসলে স্যারের নিজের পরিবার নিয়ে একটু জানতে চাই, আপনার সহধর্মিণী, আপনার ছেলে মেয়ে, তাদের সাপোর্ট, তাদের সম্পর্কে সবকিছু মানে একটু ছোট করে আমার শুনি। বউ খুবই মানে সাপোর্টিভ ছিল কি এখনো আছে, এবং বউ ছাড়া আমি কোনো কথাই বলি না, এখন বলতে গেলে তো মুশকিল। তো যাই হোক, সে আমাকে প্রচন্ড সাপোর্ট দিয়েছে। আচ্ছা। জাস্ট ইম্যাজিন যে শি ওয়াজ মানে আমাদের মানে ওই সময় যদি কেউ বলতো যে তুমি উর্দু স্পিকিংকে বিয়ে করবে, কেউ করবে না, তাই না? তো তখন আমি ওই এবি ব্যাংকে ছিলাম, এবি ব্যাংকে ওর সাথে আমার দেখা। আচ্ছা। তো আমি একদিন ওকে বললাম, আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে? ডাইরেক্ট মানে আমি জিজ্ঞেস করলাম। তো সে মনে করলেন যে আমি এমনিও দুষ্টু ছিলাম, সবার পিছনে লাগতাম, যে আমি এটাই হয়তো মানে ইয়ে করতেছি। তো সে কিছু বলে না। তবে নেক্সট ডে আমি আবার কয়েকদিন পরে আবার ফলো আপ করলাম যে তুমি আমাকে মানে বিয়ে বলছিলাম তোমাকে, হ্যাঁ। বলে তো আমাকে কেন বলতেছে, তুমি সেন্ড ইউর মানে প্যারেন্টস। তারপরে আমার মা বাবাকে পাঠাইলাম, তারপরে মানে বিয়েটা হয়ে গেল এটাই। এবং সেও মানে ব্যাংকার ছিল, আচ্ছা। বেশ মানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে রিটায়ার্ড করছে। এবং বাসায় আমার 3 বোন, আমার মা, আমরা সবাই একসাথেই থাকতাম। আজ পর্যন্ত ওর কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই। বাহ। সে খুবই সাপোর্টিভ ছিল, সবই মানে ইয়ে। তো ওর অবদান আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বেশি, চমৎকার। বিকজ ও না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। সে একটা স্টেডি জব করছে, এক জায়গায় ছিল, আর আমি দুনিয়াতে দাপিয়ে বেরিয়েছেন। এই জন্য ও না থাকলে সম্ভব হতো না। একদমই তাই। স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনার জীবন গল্প শুনে আমরা তো অনেক অনুপ্রাণিত হয়েছি, আমরা বিশ্বাস করি আমাদের দর্শকরাও অনেক অনুপ্রাণিত হয়েছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকেও, খুবই ভালো লাগলো। ভালো থাকবেন ধন্যবাদ স্যার। স্যার।